আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনারা দেখছেন জাজের ছবি, প্রেস্টন ক্রাউন কোর্টের জাজ আপনার সাজা দিচ্ছিল তাকে মিথ্যা বলার জন্য পুলিশের কাছে। সে অনেকগুলো রেপ অ্যালিগেশন করেছিল, সবগুলো ফলস প্রমাণিত হয়েছে এবং সেখানে জাজ বলছে কি, unless and until the defendant chooses to say why she has told these lies, we will not know. যে কেন সে এত মিথ্যাগুলো পুলিশের কাছে যাইয়া বলল, কেন সে এই অপবাদগুলো করলো, এই ফলস অ্যাকুইজিশন গুলো করলো, সে না বলা পর্যন্ত আমরা এটা বুঝতে পারবো না। এই কথাটা বলছে। সে বলছে কি, unless and until the defendant chooses to say why she has told these lies, we will not know. এবং she looked straight ahead and thanked the judge after he sentenced her. এবং জাজ যখন তাকে সাজা দিয়েছিল, সে একদম জাজের দিকে সরাসরি দেখলো এবং দেখে জাজকে থ্যাংক ইউ বলেছিল তাকে সেন্টেন্স দেওয়ার জন্য। In a statement read to the court on Monday of that time, or during that time, 3 of the men she had accused described attempts to take their own life following her allegations. 3 জন লোক যারা কোর্টে আসছিল সাক্ষী দেওয়ার জন্য, যাদের বিরুদ্ধে সে অভিযোগ করেছিল, এই সমস্ত অ্যাকুইজিশন গুলা, সেক্সুয়াল অ্যাকুইজিশন গুলো করেছিল, রেপ অ্যালিগেশন গুলো করেছিল, তারা কোর্টে আসছিল এবং তারা কোর্টে বলছে কি, আমরা আমাদেরকে হত্যা করতে চেয়েছিলাম। সে বলছে কি, we attempted to take our own life, কারণ এই অ্যালিগেশন গুলো এত মর্মান্তিক ছিল, এত আমাদের জন্য এত মানে ডিস্ট্রেসিং ছিল, এত মানে কষ্টকর ছিল, আমরা নিজেদেরকে হত্যা করতে চেয়েছিলাম। এটা তারা কোর্টের কাছে এসে বলছে। একজন বলছে কি, বিজনেস ওনার, সে বলছে কি, সে তার বিরুদ্ধে এলিগেশন করেছিল ট্রাফিকিং হার, যে তাকে ট্রাফিকিং করেছিল এবং সে কোর্টকে বলছিল কি, আই হ্যাভ হ্যাড কাউন্টলেস ডেথ থ্রেটস মেড ওভার সোশ্যাল মিডিয়া ফ্রম পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড বিকজ অফ হোয়াট they thought I was involved in. এবং সে কোর্টের কাছে বলছে কি, আমি কাউন্টলেস, অগণিত, অসংখ্য, আমাকে মারার জন্য, আমাকে ডেথ করার জন্য, আমাকে ডেড বডি করার জন্য থ্রেট করেছিল, আমাকে মানে কিল করার জন্য থ্রেট করেছিল। আমি অগণিত কাউন্টলেস ডেথ থ্রেটস আমি রিসিভ করেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন লোকজনের কাছ থেকে, বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা তাকে থ্রেট করেছিল, কারণ তারা যেটা মনে করেছিল সে এই মেয়েকে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছিল এবং তাকে রেপ করেছিল এবং আপনার গ্রুমিং এর মাধ্যমে। এগুলো তারা মানুষে মনে করছিল কি এগুলো সত্য কথা, কিন্তু আসলে এগুলো সবই মিথ্যা, সবগুলো ছিল মিথ্যা অপবাদ। আমি আমার কন্ট্রোল রুমকে আবার রিকোয়েস্ট করছি, আপনারা জাজের ভিডিওটা আর কিছুটা এখন প্লে করেন প্লিজ। Detective Inspector Nutter came to meet her, worried as to what had happened. The defendant was later to tell the police in great detail that the traffickers had found her in Kendal and instructed her to go to Blackpool. There, she said, she was met by Mr. Ramzan and threatened with a violent death. She was made to visit 4 premises, and at each she was brutally raped by multiple men. The car whose registration number she had noted down was, she said, used to transport her between properties. A flat above the takeaway, whose details she had noted down, was for the venue for one of these attacks. Officers took her to Blackpool twice to try and identify the locations of these places. This account was all completely false. Eventually, confronted by incontrovertible evidence, she was forced to accept that none of this was true. She was later to claim at trial
that she was forced to give this false account by the traffickers, but I ruled that duress was not available to her. Indeed, I am sure that no one pressured her to go to Blackpool at all. She did so entirely of her own volition in order to make up false allegations against Mr. Ramzan and others. I turn to count 7. On the 18th of July 2019, the defendant caught a train to Leeds. The clear evidence is that she spent a good part of the day in the park. She had 2 phones with her. She then travelled back to Preston, where she walked into the town centre. A young man walking home from a family party happened upon her. He asked her for a light, and they started to talk. They had a brief and entirely consensual sexual encounter. The defendant then caught the train to Barrow-in-Furness, exchanging details with the young man and tentatively agreeing to meet him at a later date. Once in Barrow-in-Furness, she walked to her flat. Her brother's girlfriend happened to see her as she walked her home, picked her up and took her home. Much of this, including much of what happened in Preston, was caught on closed-circuit television. By now it was the early hours of the 19th of July. Once her brother learned from his girlfriend that the defendant was at home, he called the police. Everyone had been frantically worried about her all day, and she had been ignoring their messages. When the police arrived at her house, the defendant pretended to be semi-conscious. The jury and I saw body-worn footage captured by the officers. It's clear that the defendant was play-acting, pretending to be semi-conscious. She was injured, but the clear evidence was that she had inflicted the injuries upon herself. She then created a false account of what had happened in Leeds, Preston and Barrow that day. All of this account was inconsistent with CCTV, telephone and other evidence. She told the police that on Wednesday the 17th of July, a man called Salza, an invented trafficker, came to her door. He'd slapped her in the face, pinned her to the wall by the neck. He told her to follow orders she would get on Snapchat. He said that she had lost them money and she needed to earn them £10,000 as a result. She said that she was then told to go to Leeds. There she was taken to a house where she had sex with 2 men. She and a girl called Molly then walked to another premises. There were other girls there. There she said she had sex with 3 men. She was then driven to a chicken shop in Headingley, where she had sex with another man. She then said she was driven to Bramley and then to Bradford, where she had sex with 3 men. She then saw her passport on the table with a ring on it and flight details to Bangladesh, so she ran. When the traffickers were able to contact her by phone, she was told to go to Preston. She said that the young man she had met in Preston was a trafficker and that he had sent her a message telling her that he had lined up some cocaine on a bench and she had no choice but to take it. She said that he took her to 2 Asian men who paid him to have sex with her. She then said that the young man himself then took her down a back alley and raped her. Eventually, she said, she was allowed to return to Barrow-in-Furness. Salza met her at the train station and he drove her home. We have seen the video. When she opened her door, he and another man forced their way in and she was forced to have sex with them both. Salza struck her in the face and told her to sort herself out and that they would be back for her at 2 a.m. 10 minutes later, the police arrived and she could not recall anything further until she woke in hospital. This was a complete fabrication. Much of it could be disproved from CCTV in Preston and Barrow-in-Furness. What happened in Leeds was shown to be false by the location of her phone. She had, during the course of the day, created other evidence to support the false account she knew she would give. Most notably, she had used one of the 2 phones she had with her that day to send messages from a person she described as Nicole to herself. She'd then taken screenshots of those messages. Nicole was supposed to be a fellow trafficked woman who was being raped at the parties.
Nicole was supposedly angry at the defendant for leaving her and the other victims in Leeds. However, the agreed evidence was that when Nicole was apparently complaining about being left in Leeds by the defendant, the phone from which the messages were being sent was with the defendant on the train back to Preston. She was sending the Nicole messages from one phone in her possession to the other phone in her possession. I turn now to count 8. In May 2020, the defendant was on bail for perverting the course of justice. It's clear that she was still intent on trying to invent evidence to support her previous accounts. In the earlier part of 2020, the instances of her apparently going missing and turning up intoxicated and injured had increased. On the 18th of May 2020, she set out from home on foot. It's clear from the evidence that she never left Walney Island and never entered a vehicle. At 22:49, she was found by police in fields close to her home. She had multiple injuries. One eye was swollen shut. She had hammer injuries to her legs and abdomen, which were too numerous to count. Part of her little finger was partly severed. These injuries were all self-inflicted. Her account was that she had intended to catch a bus to travel to Barrow, but one of the males associated with those who'd exploited her offered her a lift, which she accepted. She then said that she was taken to a house in Barrow-in-Furness. There were 10 males there. She said that a number of named men raped her at that property. One of them assaulted her and tried to cut her finger off. One of them drove her back to Walney Island. She walked off to where the police found her. A few days later, the police found a hammer, which she had purchased some days before. It was hidden against a fence close to where the police had found her. It bore traces of her blood and DNA. A Home Office pathologist gave evidence to the effect that the serious injuries she had sustained were completely inconsistent with her account and completely consistent with being self-inflicted with the hammer which she had bought, which was found close to her and which bore her DNA. On the 20th of May 2019, the defendant made a Facebook post in which she posted shocking photographs of the injuries she had inflicted upon herself. These photographs were very graphic and bound to produce a significant response. In that post, she referred to these having been inflicted by 3, as she put it, Asian men, as they took her to various sex parties. In that same post, she referred to having been similarly abused by Asian men and men of Pakistani origin in various locations across the north of England for a number of years. She said that she would continue to tell the police everything she knew. She encouraged parents to be vigilant and children to speak out if they were concerned. She did not mention that she was already on bail for perverting the course of justice. I turn to count 9, to which the defendant pleaded guilty. This admission represents her writing a letter from custody to her sister, asking her sister to tell her, that is the defendant's solicitors, that a hammer had been found in her bedroom. This was an attempt to create a false defence to count 8. When she entered her plea, it was on the basis only of what she wrote to her sister and not what was said to her mother. In the context of this case, it is দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচটা, এবং জাজ অনেকগুলো ঘটনা একের পর এক বলে যাচ্ছিল যে কিভাবে সে মিথ্যা অ্যাকুজেশন গুলো, এলিগেশন গুলো পুলিশের কাছে করছে। সেখানে সে জাজ পাকিস্তান এবং বাংলাদেশের কথা উল্লেখ করেছে। ওকে, সুতরাং এই দেশের লোকজনরাই তাকে বলতেছিল কি মানে গ্রুমিং করছে, তাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে বিভিন্নভাবে গ্রুমিং করে, তার বয়স ছিল অনেক কম এবং তাকে সেক্সুয়াল অ্যাবিউজ করেছে, রেপ করেছে এবং তাকে ট্রাফিকিং করেছে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এর জন্য। একজন লোক সে বলছে কি যার বয়স ছিল 43 বছর, ওকে, ও তাকে মানে গ্রুমড হার
from the age of 12, তার 12 বছর বয়স থেকে তাকে গ্রুমিং করতেছে, মানে তাকে বয়ফ্রেন্ডের মতো দেখাচ্ছিল, যে হাজব্যান্ড ওয়াইফের মতো দেখানো, এগুলাকে বলা হয় গ্রুমিং করা। ওকে, দেখানো যে আমি তোমার হাজব্যান্ডের মতো, আমি তোমার বয়ফ্রেন্ডের মতো, এইভাবে করছিল তার বয়স যখন 12 তখন থেকে। and put her to work in brothels in Amsterdam, এবং এই লোক তাকে আমস্টারডামের একটা ব্রথেলের একটা পতিতালয়ের মধ্যে কাজ করার জন্য তাকে নিয়ে গিয়েছিল, and sold her at an auction there, এবং তাকে সেখানে একটা অকশনের মাধ্যমে তাকে সেল করে দিয়েছিল। এইগুলো সব অপবাদগুলো, মিথ্যা অভিযোগগুলো সে করেছিল। এবং but the court heard that at the time, ওই সময়ে she was in Netherlands and his bank card was being used at a B&Q in Warren, এবং যখন সে নেদারল্যান্ডে ছিল তখন তার ব্যাংক কার্ডটা ইউজ হয়েছিল B&Qতে, একটা বারোতে। ওই 12 মানে ওই যে আপনার ওই এরিয়ার মধ্যে, প্রেস্টন এরিয়ার মধ্যে। সুতরাং এটা ওর পক্ষে সম্ভব ছিল না এটা করা। এবং মেয়েটা পুলিশকে আরো বলছিল কি, being taken to Blackpool, যে তাকে ব্ল্যাকপুলে নিয়ে যাওয়া হয়েছিল, where she said that man, ওই যার কথা বললাম 43 years old man, threatened her, তাকে হুমকি দিয়েছিল, and she was taken to different addresses, এবং তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠিকানায় নিয়ে যাওয়া হয়েছিল, and forced to have sex with that man, এবং তাকে ফোর্স করা হয়েছিল, তাকে প্রেসারাইজ করা হয়েছিল বিভিন্ন ডিফারেন্ট মানুষের সাথে সেক্স করার জন্য। এই কথাগুলো সে পুলিশের কাছে বলছে, যে তাকে ব্ল্যাকপুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং তাকে বিভিন্ন অ্যাড্রেসে দিয়ে দিয়ে ফোর্স করা হয়েছিল সেক্স করার জন্য অনেকগুলো মানুষের সাথে। When police made enquiries, they found she had traveled to the seaside resort alone and stayed in a hotel. পুলিশ যখন এগুলো অনুসন্ধান করা শুরু করলো, ইনভেস্টিগেশন করা শুরু করলো, যখন এনকোয়ারি করা শুরু করলো, পুলিশ তখন দেখলো যে কি, সে একটা হোটেলের মধ্যে, একটা সিসাইড রিসোর্টের একটা হোটেলের মধ্যে সে ছিল, where she bought a pot noodles, যেখান থেকে সে একটা নুডলস এর পট কিনছিল from a nearby shop, and then remained in her room watching YouTube on her phone, এবং সে তার রুমেই ছিল, ওই হোটেলের রুমেই ছিল, সেটা নুডলস কিনে নিয়ে আসছিল দোকান থেকে এবং হোটেলের রুমেই ছিল, সে ওয়াচ করতেছিল ইউটিউব ভিডিও, যেগুলো আপনার একদম পুলিশের এনকোয়ারিতে সবগুলো চলে আসছে, যে সে যা যা বলছে এগুলো সত্য না, কারণ এটা সম্ভব ছিল না এটা করা। সে অনেকগুলো জিনিস এমন ভাবে সে মিথ্যাগুলো বলছে, প্রত্যেকটা কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করে আপনার বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া, ফেসবুকের থেকে, আপনার মোবাইল ডিভাইস থেকে বিভিন্ন ইনফরমেশন গুলো বের করে এগুলো সব পুলিশের কাছে, মানে কোর্টের কাছে তুলে ধরেছিল, এবং তুলে ধরার পরে কোর্টের কাছে জুরি একদম পুরাপুরি কনভিন্স ছিল, সে একের পর এক কিভাবে ডাহা মিথ্যা কথাগুলো বলে এই অভিযোগগুলো পুলিশের কাছে করেছিল, যার কোনো ভিত্তি ছিল না, যেগুলো সব মিথ্যা প্রমাণিত হয়েছিল। এবং আপনার পুলিশের যে সুপারিনটেন্ডেন্ট ছিল, সে বলছে কি, আপনার যে কামব্রিয়ার যে পুলিশের যে সুপারিনটেন্ডেন্ট, সে বলছিল কি, এই মেয়েটার এলিগেশন গুলো ছিল led to public displays of mass anger, পাবলিকের একটা বিশাল, পাবলিক মনে করছিল কি তার উপরে এই সেক্স মানে ট্রাফিকিং করা হচ্ছিল,
একটা ইয়াং মেয়েকে মানে বাচ্চা মেয়েকে এভাবে সেক্সুয়াল অ্যাবিউজ করা হচ্ছিল, রেপ করতেছিল এশিয়ান লোকজনরা, এশিয়ান গ্রুমিং গ্যাং বলতেছে। এগুলো অনেক পেপারে পত্রিকায় প্রচারিত হয়েছে এবং এতে পুলিশ বলতেছে কি একটা বিশাল একটা পাবলিক অ্যাঙ্গার সে সৃষ্টি করেছিল ওই ভারতে, ওই অঞ্চলের মধ্যে। সে পাবলিকের একটা বিশাল একটা রাগান্বিত, একদম অ্যাংরি অ্যাটিটিউড, মাস ডিসপ্লে অফ অ্যাঙ্গার সে আপনার ক্রিয়েট করতে পেরেছিল। with protests held outside the police station and on a retail park, এবং পুলিশ স্টেশনের সামনে এবং রিটেইল পার্কের মধ্যে পাবলিক প্রোটেস্ট করতেছিল যে এই কি হচ্ছে, এখানে কি হচ্ছে, একটা মেয়েকে এই ধরনের ধর্ষণ করা হচ্ছে, রেপ করা হচ্ছে, এতগুলো অভিযোগ আসতেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিশ হচ্ছে এবং সে এমন ভাবে করছে কি এগুলা পাবলিক অ্যাঙ্গার ক্রিয়েট করছে। এবং videos of English Defence League founder এবং in the town were shown in court, এবং একজন লোক যারা ইংলিশ ডিফেন্স লিগ ফাউন্ডারের ও একজন লোক, সেও আপনার ওই এলাকায় যাইয়া হাজির হয়েছিল পাবলিকের পক্ষে, কারণ এই প্রতিবাদ গুলো করার জন্য যে এশিয়ান গ্রুমিং গ্যাং এটা অনেক খারাপ কাজ করতেছে, এই ইয়াং মেয়েদেরকে তারা রেপ করতেছে এবং প্রলোভন দেখিয়ে তারা বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে, বিভিন্ন গ্রুমিং করতেছে, বিভিন্ন প্রেজেন্ট কিনে দিচ্ছে, দেখাচ্ছে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো, হাজব্যান্ড ওয়াইফের মতো। এই নিয়ে একটা বিশাল একটা আপনার রাগের ক্ষোভের সৃষ্টি হয়েছিল কমিউনিটির মধ্যে। In a letter read to the court, she said, সে কোর্টের কাছে অনেক সময় এই যে যারা আসামিরা তারা কিন্তু অনেক সময় চিঠিপত্র লিখে, এবং সে লিখছিল কি she had not instigated anything which happened in the community, সে কোন ধরনের প্ররোচনা করে নাই, কাউকে প্ররোচিত করে নাই কমিউনিটির মধ্যে যে উত্তেজনা সৃষ্টি করার জন্য এই কি ঘটেছে কমিউনিটির মধ্যে এগুলোর জন্য সে করে নাই, এগুলো সে কেউকে ইনস্টিগেট করে নাই এবং সে এটা কমিউনিটির মধ্যে উত্তেজনা সৃষ্টি করে নাই। and did not want রবিনসন, ওই যে লোক যেটা আসছিল ওই এলাকার মধ্যে পাবলিকের সাথে জড়ো হয়ে এটা প্রতিবাদ করার জন্য, টু কাম টু দ্য টাউন, তাকে এই এলাকার মধ্যে আসার জন্য, পাবলিকের সাপোর্ট করার জন্য, তাকেও সে চায় নাই এখানে আসার জন্য, তাকেও সে বলে নাই আসার জন্য, এবং এই প্ররোচনার জন্য সে দায়ী না, এগুলো সে করে নাই, এই কথাগুলো সে কোর্টকে বলছে। এবং সে বলছে কি she said, I do not agree with his views or opinions, যে আমি এই ভিউজ গুলোর সাথে আমি একমত না, এই মতামত গুলোর সাথে আমি এগ্রি করি না, এই কথাগুলো সে আপনার কোর্টের কাছে বলছে। এবং ইন দ্য লেটার টু দ্য জাজ she said, এবং জাজের কাছে যে সে চিঠি লিখেছিল সেখানে সে আরো বলছিল কি I am not saying I am guilty, but I know I have done wrong on some of the things and I am sorry. সে বলছে কি আমি বলতেছি না যে আমি গিলটি, I am not saying I am guilty, but I know I have done wrong on some of these, যে আমি জানি আমি কিছু কিছু ভুল করেছি, এই সমস্ত এগুলো বলার জন্য অনেক ক্ষেত্রে আমি ভুল করছি এবং এটার জন্য কিন্তু আমি যে গুলা বলছি সেটার জন্য আমি দুঃখিত, I am sorry. I am devastated at the trouble that has been caused in Bara, এবং সে বলছে কি আমি খুবই মানে বিধ্বস্ত এই বারোর মধ্যে এত বড় ট্রাবল ক্রিয়েট করার জন্য, যেটা আমি ইচ্ছাকৃতভাবে করি নাই, যেটা আমি করতে চাই নাই, এটার জন্য আমি খুবই মর্মাহত, এই ধরনের মন্তব্যগুলো সে করছে। দর্শক, এটার আরো বাকি অংশটুকু আছে, আমরা নেক্সট সেগমেন্টে আবার প্লে করব জাজের স্পিচটা,
সবাই আমার সাথেই থাকুন। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম। আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আবার আমরা জাজের স্পিচটুকু বাকি অংশটুকু প্লে করব।